সেদিন রাতের বেলায় দেখা যায় মেয়েটা খাবার টেবিলে বসে আছে, আর অবাক ব্যাপার, তার পাশের দুটো চেয়ারে দুটো মৃতদেহ বসিয়ে রেখেছে সে। মেয়েটাকে বিড়বিড় করে বলতে শোনা যায়, হে ওপরওয়ালা, আপনার অশেষ দয়া যে আপনি আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন। খাবার টেবিলে দেখা যায় পচে গলে যাওয়া খাবার ছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। কেন এই মেয়েটা তাদের গ্রামের ভুট্টা ক্ষেতের মধ্যে থাকা এই কাকতারুয়াটার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়? কোনো পুরুষকে সাইকো হিসাবে দেখানো হয়েছে অনেক মুভিতে, কিন্তু এটা একটা এমন অদ্ভুত আর বিচিত্র মুভি যেখানে একটা মেয়েকে এমন লেভেলে যা যা করতে দেখানো হয়েছে মাথায় ঘুরে যাবে। একটা অদ্ভুত কিন্তু সেরা সাইকো থ্রিলার এসডি স্টোরি প্রেজেন্টস পার্ল। কথায় বলে, তোমার কাছে যেটা আছে সেটা নিয়েই খুশি থাকো, কিন্তু আমার মতে যেটা আমার হাতে নেই সেটাতেই আমার খুশি। কথাগুলো আমার নয়, এই মেয়েটার। সালটা 1918। পাল নামের এই মেয়েটাকে নিজের ঘরে সেজে গুজে এইভাবে নাচ করতে দেখা যায়। পাল তার মা এবং পঙ্গু বাবার সাথে একটা গ্রামের বাড়িতে থাকে। গ্রামটাও কেমন যেন অদ্ভুত। গ্রামের মধ্যে সেরকম একটা বাড়িঘর নেই। পাল একজন নায়িকা এবং ডান্সার হতে চায়। তার স্বপ্ন সবাই তাকে একদিন সিনেমায় দেখবে এবং গোটা দুনিয়া তার নাম জানবে। কিন্তু পার্লের মা, যার নাম রুথ, সে কিন্তু সবসময় পার্লকে চোখে চোখে রাখে। তার মা তাকে এইভাবে নাচানাচির জন্য বকাবকি করে এবং তাদের পোষা গরুগুলোকে খাবার খাইয়ে আসতে বলে। পাল যখন গরুগুলোকে খাওয়াচ্ছিল তখনও সে কেমন একটা ঘোরের মধ্যে ছিল এবং গরুদেরকে খাবার খাওয়াতে খাওয়াতে সে কেমন যেন নাচতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে কোথা থেকে একটা রাজহাঁস ঢুকে আসে এবং এই রাজহাঁসটার জন্য তার নাচের ব্যাঘাত ঘটার কারণে সে ওই রাজহাঁসটাকে নৃশংসভাবে মেরে তাদের পাশের ঝিলে একটা কুমিরকে খাইয়ে দেয়। এই কুমিরটা এখানেই থাকে। কুমিরটার পাল একটা নামও দিয়েছে, থিডা। এবং এই দৃশ্যটা দেখে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে পাল একদমই সহ্য করে না যে তার নাচে কেউ বাধা দিক। দিন যায়, পালের আচার আচরণ এবং ব্যবহার কেমন যেন অদ্ভুত লাগে তার মা রুথের। যেমন এই তো সেদিন তার বাবাকে চান করাতে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে তার বাবার সামনেই এত বড় মেয়েটা উলঙ্গ হয়ে নিজেই চান করতে শুরু করে। আবার কখনো তার বাবাকে জোরে চিমটি কেটে ধরে বা গলা টিপে ধরে বোঝার চেষ্টা করে তার বাবা সত্যিই পঙ্গু তো, নাকি বাবা পঙ্গু হওয়ার নাটক করে বসে আছে। এছাড়াও মাঝে মাঝে তাকে একটা চিঠি পড়তে দেখা যায়। কার চিঠি? হাওয়ার্ড নামে একজনের। হাওয়ার্ডকে? হাওয়ার্ড হলো পার্লের স্বামী, যে আপাতত তাদের দেশের হয়ে যুদ্ধে গেছে লড়াই করতে। তবে তার স্বামী যে এত দিন ধরে তার থেকে দূরে আছে সেটার জন্য তার মনের মধ্যে কোনো দুঃখ বা দুশ্চিন্তা চোখে পড়ে না। এবং সেটা কেন, এটা এই মুভির শেষ দৃশ্যে বোঝা যাবে। তো যাই হোক, পাল একদিন তার বাবার জন্য ওষুধ আনতে যায় শহরে। ওষুধ কেনার পর পাল আর বাড়ি ফেরে না, সোজা চলে যায় একটা সিনেমা হলে সিনেমা দেখতে। সিনেমা দেখিয়ে বেরিয়ে এই লোকটার সঙ্গে তার আলাপ হয়। এই লোকটা সেই সিনেমা হলের প্রজেকশনিস্ট, মানে সিনেমা হলে যতগুলো ছবি চলে প্রজেক্টরের সাহায্যে সেই প্রজেক্টরটা এ চালায়। এক দু কথায় সেই লোকটার সঙ্গে পার্লের বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু লোকটাকে দেখে বোঝা যায় তার মতলব কিন্তু অন্য কিছু ছিল। পার্লের নাচ খুব পছন্দ জেনে সিনেমার রিল থেকে লোকটা একটা ছোট্ট অংশ কেটে পার্লকে দেয় আর বলে, চিন্তা করো না, আমি আছি তো, একদিন তুমি তোমার স্বপ্ন ঠিক পূরণ করতে পারবে। সাইকেল চালিয়ে যখন সে তার গ্রামের মধ্যে ফিরছিল, হঠাৎ করেই ওই রিলের টুকরোটা পাশের ভুট্টা খেতে উড়ে চলে যায়। পাল কেমন পাগলের মতো ভুট্টা খেতে চারদিকে ওই রিলের টুকরোটা খুঁজতে শুরু করে, কিন্তু ওইটুকু ছোট জিনিসকে আর খুঁজে পাচ্ছিল না সে। কিন্তু খুবই একটা অদ্ভুত আর বিচিত্র দৃশ্য দেখা যায়। পাল রিলটা খুঁজে না পেয়ে ওই জমির মধ্যেই কাকতারুয়াটাকে দেখতে পায়। সেই কাকতারুয়াটা অনেকটা উঁচুতে দাঁড় করানো ছিল এবং সেই জন্য সেই কাকতারুয়াটার ওপর চড়ে সেটাকে নিচে ফেলে দেয় এবং সেটাকে একটা মানুষের মতো ধরে নিয়ে নাচতে শুরু করে। বাইরে থেকে দেখলে মনে হবে যেন কোনো মানসিক রোগী এক টুকরো পুতুল নিয়ে নিজের মনের আনন্দে নেচে চলছে। সে এক অদ্ভুত দৃশ্য। কিন্তু এই দৃশ্যের আরও কিছু বাকি ছিল দেখার। হঠাৎ করেই সে পুতুলটাকে জড়িয়ে ধরে এইভাবে চুম্বন করতে শুরু করে এবং তারপর সবথেকে অদ্ভুত ব্যাপার, সে পুতুলটার ওপরে বসে পুতুলটার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়। তো অনেকক্ষণ ধরে ওই পুতুল খেলার পর পাল বাড়িতে ফিরে আসে এবং ওষুধ আনতে গিয়ে এতটা দেরি হয়ে যাওয়ায় তার মা রুথ তাকে বেশি বকাবকি করে ফেলে এবং শাস্তি হিসাবে পালকে রাতের বেলা কিছু খেতে দেয় না। পরদিন সকালবেলায় এদের দুজনকে দেখা যায়। এই মেয়েটার নাম হলো মির্সি এবং এটা হলো মার্গারেট। মার্গারেট হলো হাওয়ার্ডের মা অর্থাৎ পার্লের শাশুড়ি এবং মির্সি হলো হাওয়ার্ডের বোন। মার্গারেট পালদের সঙ্গে দেখা করে তাদের বাড়িতে রান্না করা একটু মাংস দিয়ে আসতে চায় এবং তখনই মির্সি পালকে জানায় যে তাদের গির্জায় শনিবার দিন একটা নাচের অডিশন আছে
যেখান থেকে তারা কিছু মেয়েকে বাছাই করবে, তাদের বিভিন্ন জায়গায় নাচ করতে নিয়ে যাবে। এটা শুনে পাল ভাবে এই সুযোগ এসেছে লাইফে, যদি একবার সিলেক্ট হয় তাহলে এই পঙ্গু বাবার দেখাশোনা করা, মায়ের শাসনের হাত থেকে মুক্তি, সব কিছু থেকে মুক্তি। সেদিন রাতের বেলায় পাল রুথের আলমারি থেকে তার একটা জামা চুরি করে সেটা পরে এবং সেজে গুজে রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়ার পর দোতলার জানালা দিয়ে বেরিয়ে বারান্দার চাল বেয়ে নিচে নামে এবং ওই রাতের বেলায় সাইকেল চালিয়ে শহরের সেই সিনেমা হলে চলে যায়, যে সিনেমা হলে ওই লোকটা মানে ওই প্রজেকশনিস্টটার সাথে আলোচনা হয়েছিল। লোকটা পালকে এত রাতে দেখে অবাক হয়ে যায় এবং পালকে সে নিজের রুমের ভেতরে নিয়ে যায়। কথায় কথায় লোকটা জানায়, আমি কিছুদিন পর ইউরোপ যাব, তুমি যদি চাও তুমি আমার সাথে যেতে পারো, সেখানে তোমার নাচের কদর করার মতো প্রচুর মানুষ আছে। পাল কেমন যেন আনমনে একটা কথা বলে। সে বলে, সত্যি মাঝে মাঝে ভাবি আমার মা বাবা যদি পৃথিবীতে না থাকতো আমার লাইফটা কত ভালো হতো। কথাটা শুনে লোকটার একটু অদ্ভুত লাগলেও পাল অন্যদিকে কথা ঘুরিয়ে দেয় এবং এরপর তারা একটা মহান কাজ করে। তারা ওই সব মুভি দেখে যেসব মুভি আমি এখনও দেখিনি এবং সারা রাত শরীরচর্চার পর পাল পরের দিন বাড়ি ফিরে আসে। সেই লুকিয়ে নিজের ঘরে গিয়ে শুনতে পায় তার মা শুয়ে শুয়ে কাঁদছে, কিন্তু পাল কিছু জিজ্ঞেস করে না। সেই চুপচাপ নিজের ঘরে এসে শুয়ে পড়ে। পরদিন সকালবেলায় আরেক অদ্ভুত দৃশ্য দেখা যায়। পাল তার বাবাকে বাড়ির বাইরে নিয়ে যায় এবং জঙ্গলের ওই পাশটাতে পাল তার বাবাকে একটা ঝিলের ধারে নিয়ে আসে, যে ঝিলের মধ্যে ওই কুমিরটা থাকতো। ঝিলের মধ্যে গিয়ে সে থিডা করে জোরে চিৎকার করে কুমিরটার নাম। দেখা যায় কুমিরটা মাংসের লোভে তার দিকে এগিয়ে আসে। পারলে চোখে মুখের হাবভাব কেমন একটা হয়ে যায়। পাল ফিসফিস করে তার বাবার কানে বলে, আমি খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যাব বাবা, আর আমি চাই না তোমাদের জীবিত অবস্থায় এখানে রেখে যেতে, কারণ তোমাদের যদি আমি জীবিত অবস্থায় এখানে রেখে যাই আমার না বারবার মন খারাপ করবে যে আমি আমার মা বাবাকে ফেলে এসেছি, আমার দায়িত্ব পালন করতে পারিনি। কিন্তু তোমরা যদি বেঁচেই না থাকো তাহলে সেটা কখনো আমার মনে হবে না, আর আমি চাই তুমি যেভাবে বেঁচে আছো এভাবে বেঁচে থেকেই বা কি করবে, তার থেকে ভালো চলো তোমাকে এই জীবন থেকে মুক্তি দেই। এই বলে সে তার বাবাকে ধাক্কা দিতেই যাবে, এমন সময় পেছন থেকে তার মা রুথ চিৎকার করে ডাকে। সে বলে, পাল তুমি কি করছো ওখানে ঝিলের ধারে? তুমি তোমার বাবাকে নিয়ে তাড়াতাড়ি ঘরের ভেতরে এসো। পাল আর তার বাবাকে ধাক্কা দিতে পারে না। সেদিন রাতের বেলায় বৃষ্টি অঝরে ঝরছিল। খেতে বসে রুথ বলে, আমি জানি পাল তুমি কি করো, তুমি আমাকে মিথ্যে বলে সিনেমা দেখতে গিয়েছিলে এবং এটা শাস্তি হিসাবে তোমাকে আজকে রাতের বেলাতেও কোনো খাবার দেওয়া হবে না, আর তুমি গিয়ে ওই চিলে কোঠার মধ্যে একা থাকবে। রেগে গিয়ে পাল বলে, শনিবার দিন একটা নাচের অডিশন আছে এবং এটাতে আমাকে আটকেও না, তুমি যা বলবে আমি মেনে নেব, কিন্তু এই অডিশনটাতে আমাকে আটকাবে না, আটকালে কিন্তু এর পরিস্থিতি ভয়ানক হবে। রুথ প্রচণ্ড রেগে যায় এবং বলে, যদি অডিশনে যাওয়ার এতই শখ থাকে তাহলে এই নাও ছুরি এবং তোমার বাবাকে হত্যা করে তারপর এখান থেকে যাও, কারণ তুমি তো মনে মনে এটাই চাও, সেটাও আমি জানি। পাল এটা শুনে চিৎকার করে বলে, আমি শুধু চাই আমার লাইফটা যেন তোমার মতো নষ্ট লাইফ না হয়। তুমি এই পঙ্গু মানুষটার জন্য জীবনের সব কিছু বরবাদ করেছো, বাট আমি করব না। নিজেকে সামলাতে না পেরে রুথ পালকে এক থাপ্পড় মেরে দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার, পালও নিজের মাকে ঘুরিয়ে আরেক থাপ্পড় মারে। তাদের মধ্যে ধস্তাধস্তিতে বাড়িতে যে ফায়ার প্লেস থাকে সেই ফায়ার প্লেসের আগুন রুথের গায়ে লেগে যায় এবং এটা দেখে পাল হচকচিয়ে যায় এবং গ্যাসে বসানো ফুটন্ত গরম জল তার মা রুথের গায়ের দিকে ছুড়ে দেয়। আগুন তো একসময় নিভে যায়, কিন্তু রুথ পুরোপুরিভাবে পুড়ে যায়। তবে রুথ তখনও জীবিত ছিল, কিন্তু তার মা রুথের চিকিৎসা করানোর বদলে পালকে দেখা যায় তার মায়ের দেহটাকে টানতে টানতে নিয়ে গিয়ে সেই চিলেকোঠার মধ্যে ঢুকিয়ে রাখে যে চিলেকোঠায় তার থাকার কথা ছিল, এবং ছুটে বেরিয়ে যায় সেই বাড়ি থেকে, ছুটে আবার সেই প্রজেকশনিস্টের কাছে গিয়ে পৌঁছায়। এবং কতটা অদ্ভুত এবং বিশ্রী ব্যাপার যে একটা মেয়ে তার নিজের মাকে আগুন দিয়ে আধা মরা করে পুড়িয়ে রেখে একটা পুরুষ মানুষের সাথে এসে যৌন সম্পর্কে লিপ্ত সারা রাত, এটা তাকে মানসিকভাবে আনন্দ দিচ্ছিল এবং একই সাথে এটাও বোঝা যাচ্ছিল যে পাল মনুষ্যত্বের কতটা নিচে নেমে গেছে। তবে এটা তো শুধুমাত্র শুরু ছিল বলতে পারো, এরপরে আরও জঘন্য কিছু দেখার বাকি আছে। পরের দিন সকালে পাল বাড়ি ফিরতে চাইলে সেই প্রজেকশনিস্ট নিজের গাড়ি করে তাকে বাড়িতে নিয়ে আসে এবং দেখা যায় আগের দিন মার্গারেট যে মাংসটা রান্না করে দিয়ে গেছিল সেটাতে পোকা ধরে গেছে এবং সেটা সেখানেই পড়ে আছে। এবং এই পচা মাংসটার আরেকটা অর্থ আছে যেটা আমি মুভির শেষে বলে দেব। লোকটা পালদের বাড়িতে ঢোকার সাথে সাথেই পাল তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। ঠিক এই সময় চিলেকোঠার ঘরটা থেকে একটা শব্দ পায় লোকটা জিজ্ঞেস করে, তোমার বাড়িতে আর কেউ নেই? পাল বলে, না, ওটা সম্ভবত কোনো একটা বেড়াল টেরাল কিছু হবে, ওটারই শব্দ করছে। লোকটা পালের হাবভাব দেখে বুঝতে পারে যে পাল কিছুতে একটা লুকানোর চেষ্টা করছে। পালের কথাবার্তা কেমন যেন তার অদ্ভুত লাগে এবং সে সেখান থেকে চলে যেতে চাইলে পাল প্রচণ্ড রেগে চিৎকার করতে থাকে
সে বলে, তুমি আমায় ছেড়ে এভাবে যেতে পারো না, তুমি বলেছিলে আমাকে তুমি ইউরোপ নিয়ে যাবে। লোকটা বলে, তুমি এরকম আচরণ কেন করছো, তোমার কোনো কিছু আমার ঠিক লাগছে না। পার্ল কেমন একটা ভাবে লোকটার দিকে তাকিয়ে বলে, তুমি কি ভেবেছো এখান থেকে যেতে পারবে? লোকটা পার্লের সঙ্গে আর কথা না বাড়িয়ে বাইরে রাখা গাড়ির মধ্যে চেপে বসে এবং গাড়ি নিয়ে চলে যেতে গেলে পার্ল এরকম 3টে মোকালা একটা ধারালো অস্ত্র এনে সেই লোকটাকে বুকের মধ্যে বসিয়ে দেয় এবং তারপর তাকে গাড়ি থেকে নিচে ফেলে ওই অস্ত্রটা তার মাথার মধ্যে গেঁথে চিৎকার করে বলতে থাকে, আমাকে আটকানোর তুমি কে? আমি ইউরোপ যাবই, আমাকে না তুমি আটকাতে পারবে, না হাওয়ার্ড, না আমার মা, না আমার বাবা। এরপর দেখা যায় পার্ল সেই লাশটাকে গাড়িতে তুলে ওই গাড়িটাকে ওই ঝিলের মধ্যে এনে ঠেলে ফেলে দেয়, যে ঝিলে ওই কুমিরটা থাকতো, এবং খানিকক্ষণের মধ্যেই প্রজেকশনিস্টের দেহটা কুমিরটার খাবারে পরিণত হয়। বাড়ি ফিরে সে চিলেকোঠার ঘরের দরজাটা খোলে। সে ভেবেছিল তার মা বোধহয় মারা গেছে এতক্ষণে, কিন্তু দেখে তার মা রুথ তখনও বেঁচে আছে। তার মা কাতরভাবে পার্লের কাছে সাহায্য চায়। সে বলে, আমায় মারিস না, আমি তো তোর মা হই। পার্ল তাকে বলে, এবার বুঝতে পারছো কষ্ট কাকে বলে? আমি চাই তুমি এই কষ্টটা মনে রাখো, কারণ তুমি আমার সাথে যা যা করেছো আমারও একই রকম কষ্ট হতো, আর তোমাকে এরকম কষ্ট পেতে দেখে আমার দারুণ লাগছে মা। এবার বোঝো আধা জীবিত আধা মৃত অবস্থায় থাকার কষ্ট কাকে বলে। এই বলে পাল তার মা রুথকে লাথি মেরে চিলেকোঠার ঘরের ওপর থেকে নিচে ফেলে একদম শেষ করে দেয় এবং তারপর এই রক্তাক্ত অবস্থাতে এসেই সে হঠাৎ করে তার বাবাকে স্নান করাতে নিয়ে যায়। পালের বাবা হতে পারে পঙ্গু ছিল, কিন্তু সে তো সব দেখতো, সব বুঝতেও পারত, সব শুনতেও পারত। তার মেয়ের এই রূপ দেখে পঙ্গু অবস্থাতেও তার মন যেন কেমন ভয়ে আটকে ওঠে। পালকে দেখা যায় তার বাবাকে স্নান করিয়ে এসে ভালো জামা কাপড় পরিয়ে দেয় এবং নিজেও পরিষ্কার হয়ে একটা সুন্দর ড্রেস পরে সেজে গুজে তার বাবার ঘরে আসে। পালের বাবার দু চোখ বেয়ে তখন জল পড়ছে। সুন্দর পরিবারটা কোত্থেকে কি হয়ে গেল? পাল তার বাবার দিকে স্নেহের দৃষ্টিতে তাকায় এবং এগিয়ে এসে তার বাবার গালে চুমু খেয়ে বলে, বাবা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এই বলে বালিশের কভার দিয়ে সে নিজের পঙ্গু বাবাকে শ্বাসরোধ করে হত্যা করে। লোকটা ছটফট করতে করতে মারা যায়। কিন্তু অবাক ব্যাপার, নিজের মা আর বাবাকে হত্যা করার পরেও সে একদম সাবলীলভাবে নাচের অডিশনের জন্য যায়। হ্যাঁ, আজকে শনিবার, আজকে গির্জায় নাচের অডিশন আছে। তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে 24 ঘন্টায় সে 3টে খুন করে ফেলেছে। তো যাই হোক, সে নাচ শুরু করে, কিন্তু তার নাচ দেখে বিচারকদের পছন্দ হয় না। তাই বিচারকরা তাকে বাদ দিতে চাইলে সে কান্নাকাটি শুরু করে এবং সে তখন কল্পনা বা হ্যালুসিনেট করে সে বিচারকদের জায়গায় তার মৃত মা বাবা, সেই প্রজেকশনিস্ট আর হাওয়ার্ডকে দেখতে পায়। অডিশন শেষ হয়ে যাওয়ার পরেও পালকে ওইভাবে কাঁদতে দেখে মিটসি তাকে বাড়িতে পৌঁছে দিতে আসে। মিটসি বলে, একটা সাধারণ অডিশনের জন্য তুমি এতটা ভেঙে পড়ো না, আবার কোনো না কোনো জায়গায় অডিশন হবে, তুমি আবার দেবে, সিলেক্ট হয়ে যাবে। পাল কেমন একটা শান্ত গলায় তার দিকে তাকিয়ে বলে, তুমি বুঝবে না। মিটসি বলে, বোঝাও, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছ। কোনো ব্যাপার না, তুমি চাইলে আমার সাথে তোমার মনের সব কথা শেয়ার করতে পারো। পাল তাকে বলে, আমি যদি শেয়ারও করি তুমি সহ্য করতে পারবে? মিটসির বিন্দুমাত্র আইডিয়া ছিল না যে পাল তার সাথে কি শেয়ার করতে চলেছে। মিটসি জোড়াজুড়িতে পাল বলতে শুরু করে এবং অবাক ব্যাপার, সে যখন মিটসিকে কথাগুলো বলতে শুরু করে তখন সে মিটসির জায়গায় নিজের স্বামী হাওয়ার্ডকে কল্পনা করতে শুরু করে। সে বলে, হাওয়ার্ড, তুমি আমার মা বাবার কাছে আমাকে এভাবে রেখে যাওয়ার জন্য আমি তোমাকে কতটা ঘেন্না করি তোমার আইডিয়াও নেই। আমি তোমাকে এতটা ঘেন্না করি যে আমি চাই না তুমি আর কখনো ফিরে আসো। আমি তোমার অবর্তমানে 2-3 বারের বেশি যৌন সম্পর্কেও জড়িয়েছি, তারপর বুঝতে পারলাম ভুল করেছি, কিন্তু ভুল যখন করেই ফেলেছি শুধরানোর কি দরকার? আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি হাওয়ার্ড, শুধু নাটক করেছিলাম ভালোবাসার, কারণ আমি জানতাম তুমি যখন এখান থেকে যাবে তো আমাকে ওই জায়গা থেকে বাইরে নিয়ে যাবে, কিন্তু তুমি সেটা করোনি। পার্লের কথাগুলো মিটসি যত শুনছিল তার হাত পা কাঁপছিল, তবুও সে সাধারণভাবে থাকার চেষ্টা করছিল। পার্ল আরও বলে চলে স্বাভাবিকভাবে। সে বলে, জানো হাওয়ার্ড, আমার সবথেকে বড় সমস্যা হলো আমার খুন করতে ভালো লাগে, রক্ত দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। শুরুটা হয়েছিল ছোট ছোট পশু পাখি দিয়ে, ওদেরকে মারতাম, দারুণ লাগতো। কিন্তু তারপর একদিন ভাবলাম, পশু পাখি কতদিন, আমার রাস্তায় যারা যারা বাধা হয়ে আসবে কেননা তাদের খুন করি। আমার মা, ওই প্রজেকশনিস্ট, এদের আমি মারতে চাইনি, কিন্তু এরা আমাকে অনেক নিচু নজরে দেখত হাওয়ার্ড। কিন্তু আমার বাবার সত্যি কোনো দোষ ছিল না, কিন্তু তাকেও মারতে হলো। কিন্তু এসব জানার পর দয়া করে তুমি আমাকে ভয় পেতে শুরু করো না, আমি কথা দিচ্ছি আমি পাল্টে যাব। এই খুন করার কথাগুলো শুনতে শুনতে মিটসি খুব ভালো করে বুঝতে পারে এই বাড়ির মধ্যে সে ফেসে গেছে এবং এরপর পাল হয়তো তাকেই খুন করে ফেলবে।
কারণ এই কথাগুলো মির্সি জেনে গেছে এবং সে এটাও বুঝতে পারে যে পার্ল আর নিজের মধ্যে নেই। তার মানসিক অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে সে যা ইচ্ছা করে ফেলতে পারে। মির্সি বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে বলে অজুহাত দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে গেলে পার্ল হঠাৎ বলে, আচ্ছা মির্সি, ওই নাচের অডিশনটায় সিলেক্ট হয়েছে তুমি, তাই না? যেখান থেকে আমি বাদ গেছি। ভালো, খুব ভালো। মির্সি কিছু একটা বলতে যায় কিন্তু পার্ল শোনে না। মির্সি খুব ভয়ে ভয়ে যখন বাড়ির থেকে বেরোচ্ছিল হঠাৎই দেখে তার ধারণা ভুল ছিল না। পার্ল একটা কুড়ুল নিয়ে তাকে হঠাৎ করে তাড়া করতে শুরু করে। মির্সি প্রাণ বাঁচানোর জন্য ছুটতে ছুটতে চিৎকার করতে বলতে থাকে, আমি কাউকে কিছু বলবো না, আমায় মেরো না। কিন্তু পার্ল থামে না। এক জায়গায় গিয়ে মির্সি হোঁচট খেয়ে পড়ে যায় আর পার্ল এই সুযোগে এসে বারবার মির্সির পিঠে কুড়ুল দিয়ে কোপ মারতে থাকে। মাটিতে লুটিয়ে পড়ার পরেও সে পার্লের কাছে তাকে প্রাণে না মারার জন্য কাকুতি মিনতি করতে থাকে। সে বলে, আমায় মেরো না পার্ল, তুমি যা চাও তুমি একদিন সেটা নিশ্চয়ই পাবে। এর উত্তরে পার্ল শান্ত গলায় বলে, আমি কি চাই সেটার আর গুরুত্ব নেই, আমার হাতে যা আছে সেটাই আমাকে খুশি করবে। এবং দেখা যায় সে মির্সিকেও শেষ করে ফেলে। এবং তারপর দেখা যায় আরও ভয়ানক দৃশ্য। মির্সির হাত পাগুলোকে সে শরীর থেকে টুকরো টুকরো করে কাটছে এবং তারপর সেগুলোকে কুমিরকে খাইয়ে দেয়। মুভির শেষ দৃশ্যে দেখা যায় পাল তার মৃত মাকে ঘরের থেকে নিয়ে আসে এবং তার চুল আছড়ে তাকে সাজিয়ে গুছিয়ে খাবারের টেবিলে এনে বসিয়ে রাখে তার বাবাকেও। এবং দেখা যায় তাদের সামনে ওই পোকা ধরা পচে যাওয়া মাংসটা রেখে দেয় এবং ওপরবেলার উদ্দেশ্যে সে জোরে জোরে বলতে থাকে, ওপরবেলার প্রতি অশেষ ধন্যবাদ যে তিনি এই খাবারগুলো আমাদের মুখের সামনে তুলে ধরেছেন। এভাবেই দিনের পর দিন কেটে যায়। লাশগুলো পচতে শুরু করে। এরপর হাওয়ার্ড একদিন সত্যিই ফিরে আসে আর ঘরে ঢুকে সে যখন রুথ আর পার্লের বাবাকে ওই অবস্থায় দেখে সে আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। এতদিন পর বাড়ি ফেরার পর এরকম একটা দৃশ্য সে দেখবে এটা আশাও করেনি। ঠিক তখনই পার্লকে দেখা যায় সে পাশের ঘর থেকে আসে এবং এতদিন পরেও হাওয়ার্ডকে দেখার পর সে অবাক হয় না। সে স্বাভাবিকভাবেই হেসে বলে, তুমি জানো না আমি কতটা খুশি হয়েছি যে তুমি ফিরে এসেছো। হাওয়ার্ড পার্লের দিকে কেমন ভয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে আর পার্ল হাওয়ার্ডের দিকে কেমন একটা নিষ্ঠুর ক্রূর ভঙ্গিতে তাকিয়ে এক দৃষ্টে হাসতে থাকে। দেখে মনে হচ্ছিল হাওয়ার্ডেরও একই অবস্থা করবে সে, যেরকম বাকিদের করেছে। তবে হাওয়ার্ডের প্রতি যেহেতু পার্লের ঘৃণা ছিল মারাত্মক, সুতরাং হাওয়ার্ডের সঙ্গে সে চরম নৃশংস কিছু করতে চলেছে। এবং মুভিটা এখানে শেষ হয়ে যায়। প্রথমেই বলি, ওই পচা মাংসটা কিসের সিম্বল বা কি বোঝানো হয়েছে? দেখো, পচা মাংসটার সঙ্গে পার্লের জীবনকে তুলনা করা হয়েছে। যেমন একসময় মাংসটা ফ্রেশ ছিল বা নর্মাল অবস্থা ছিল, একসময় পার্লের জীবনও স্বাভাবিক ছিল। আস্তে আস্তে পার্লের জীবন পাল্টাতে শুরু করে, সে মানসিক রোগীতে পরিণত হতে শুরু করে এবং একসময় গিয়ে চরমভাবে সে মানসিক রোগীতে পরিণত হয়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমাদের কি মনে হয় হাওয়ার্ডের সঙ্গে পার্ল কি করেছে? ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। সব ঠিক আছে, কিন্তু এত মানুষ থাকতে শেষ পর্যন্ত কাকতাড়ুয়া মানে সম্ভব কি করে?